হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ক্লাস 6-এর ইতিহাস থেকে প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায়ের নাম হলো বিগত সহস্রাব্দের লক্ষণীয় পরিবর্তন। তো এই চ্যাপ্টারটা আজকে আমরা খুব মনোযোগ সহকারে দেখব, কারণ এখান থেকে প্রত্যেকবারই প্রথম চ্যাপ্টার তো ভালো ভালো প্রশ্ন আসে, কিন্তু সবাই দিতে পারে না, কারণ টেক্সট বই সম্বন্ধে সবার ধারণা নেই। ওকে, তো চলো 1 নং এবং 2 নং মানচিত্র দিকে তাকাও। 1 নং মানচিত্র এঁকেছেন আরব দেশীয় ভূগোলবিদ আল ইদ্রিসি 1154 খ্রিস্টাব্দে। তো এখন বর্তমানে আমাদের মানচিত্রের কোনো প্রয়োজন নেই, আমাদের কি প্রয়োজন? তথ্য। তো তথ্য কি বলছে এখানে? এখানে তথ্য বলছে যে 1 নং মানচিত্র কে এঁকেছেন? আরব দেশীয় ভূগোলবিদ আল ইদ্রিসি 1154 খ্রিস্টাব্দে। নোট করে রাখো খাতার মধ্যে। এটি ভারত উপমহাদেশের একটি খণ্ডচিত্র। তো আল ইদ্রিসি যে একটা মানচিত্র এঁকেছেন সেটা কি? সেটা ভারত উপমহাদেশের একটা খণ্ডচিত্র, অর্থাৎ তিনি বিশ্ব মানচিত্র এঁকেছিলেন, তাতে ভারতের একটি অংশ আছে। ঠিক আছে। 2 নং মানচিত্রটি হলো একজন ফরাসি দেশীয় মানচিত্রকার কর্তৃক অঙ্কিত। তো 2 নং মানচিত্র কে এঁকেছেন? 2 নং মানচিত্র এঁকেছেন ফরাসি দেশীয় মানচিত্রকার। ওকে, কবে? 1720 খ্রিস্টাব্দে উনি এটি এঁকেছেন। আগেরটা কবে হয়েছিল? 1154 খ্রিস্টাব্দে। তারপর এটা কবে হয়েছিল? 1720 খ্রিস্টাব্দে। একই অঞ্চল নিয়ে অঙ্কিত হলো দুটি মানচিত্র, সম্পূর্ণ বিভিন্ন ধরনের। ঠিক আছে। প্রকৃতপক্ষে আল ইদ্রিসির অঙ্কিত মানচিত্রে যেখানে দক্ষিণ ভারত দেখানো হয়েছে, এটি আসলে কি? উত্তর ভারত। আর শ্রীলঙ্কাকে দেখানো হয়েছে কোথায়? একেবারে মানচিত্রের উপরে অংশে। স্থানসমূহের নাম লেখা হয়েছে আরবি ভাষায়। আর 2 নং মানচিত্রটি 1 নং মানচিত্রের প্রায় 600 বছর পরে আঁকা হয়েছে। কবে? 600 বছর পর আঁকা হয়েছে। স্বাভাবিকভাবেই এই দীর্ঘ সময়ের পর এই উপমহাদেশ সম্পর্কে তথ্যাবলী সংগ্রহের ক্ষেত্রেও এক উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। এই মানচিত্র আমাদের নিকট বেশি পরিচিত বলে মনে হয় এবং উপকূলবর্তী অঞ্চলগুলিও বিস্ময়করভাবে বিস্তারিত দেখানো হয়েছে। এই ম্যাপটি ইউরোপীয় নাবিক এবং ব্যবসায়ীরা ব্যবহার করতেন যখন তারা সমুদ্রপথে তাদের যাতায়াত করতেন। তো এই যে ম্যাপগুলা কেন ব্যবহৃত হতো? এই ম্যাপগুলা কে ব্যবহার করতো? এই ম্যাপগুলা ব্যবহার করতো ইউরোপীয় নাবিকরা আর ব্যবসায়ীরা। আর কেন ব্যবহার হতো? সমুদ্রপথে যখন তারা যাতায়াত করতো অথবা ব্যবসা বাণিজ্য করতো। ঠিক আছে। ঠিক একইভাবে দুটি যুগের মধ্যে মানচিত্রের নির্মাণ পদ্ধতিরও পরিবর্তন ঘটেছে। পরবর্তীকালে মানচিত্র নির্মাণে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসৃত হয়েছে। ঠিক আছে। তো স্টেপ বাই স্টেপ কী হয়েছে? মানচিত্র নির্মাণে কার বুদ্ধি লেগেছে? বৈজ্ঞানিকের বুদ্ধি লেগেছে। যখন ঐতিহাসিকরা প্রাচীন যুগের দলিল পত্রাদি, মানচিত্র, পুস্তক ইত্যাদি অধ্যয়ন করবেন, কোথায় আছে এরপরে? তখন তাদেরকে অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলীর প্রেক্ষাপট ও পরিস্থিতির বিচার করতে হবে। ঠিক আছে। তো দেখো, এখন আমরা দেখছি 1 নং মানচিত্র আর 2 নং মানচিত্র। এই দেখো, এটা হলো আল ইদ্রিসি বানানো 1 নং মানচিত্র। ঠিক আছে। সবগুলা কি ভাষা? দেখো, সবগুলা ভাষা হলো আরবি ভাষায়। তো আমার তো বোঝার ক্ষমতা নেই, কারণ আমি বাংলা, ইংরেজি, হিন্দি ছাড়া কিছু পারি না। তো তোমরাও মনে হয় বুঝতে পারবে না। তো এইখানে মাথা মুন্ডু কিছুই নেই, দেখো। ঠিক আছে। আল ইদ্রিসি যে লিখেছেন, মানে আমার মতে তো এখানে কিছুই নেই। আর যখন নেক্সট, ঠিক আছে, নেক্সট যখন একজন ফরাসিবিদ যখন বা ফরাসি দেশীয় যখন যখন একটা মানচিত্র রেখেছেন, এটা আমাদের ভারতের মানচিত্রের মতন। ঠিক আছে। এই দেখো, ঠিক আছে, ক্লিয়ার? তারপর আমরা এখন থেকে শুরু করব এখানে নতুন এবং পুরনো পরিভাষা। ঐতিহাসিক দলিলপত্রাদি থেকে দেখা যায় যে যুগে যুগে উল্লেখযোগ্যভাবে পরিভাষাগত পরিবর্তন ঘটেছে। মানে ইতিহাসরা কী করেছে? মানে ইতিহাসরা না, মানে ঐতিহাসিকরা। ঠিক আছে। ঐতিহাসিক কী করেছে? যখন তারা লিখছে, অবশ্যই যুগের পরের পর কী হবে? লেখার একটা সিস্টেম চেঞ্জ হবে। তো এই কথা এখানে বলেছে। উদাহরণস্বরূপ বলা যায় যে আধুনিক পার্সিয়ান ভাষায় যথেষ্ট পরিবর্তন এসেছে মধ্যযুগের তুলনায়। মানে এখানে বলা হয়েছে যে আগে যে মধ্যযুগের সময় যে পার্সিয়ান ভাষায় কথা বলতো, এখানে এই পার্সিয়ান ভাষা অনেক উন্নত হয়েছে। এই পরিবর্তন শুধুমাত্র কিসের জন্য হয়? ব্যাকরণগত পরিবর্তন বা শব্দ ভাণ্ডারের ক্ষেত্রেই ঘটেনি, শব্দের অর্থগত দিক থেকেও পরিবর্তন ঘটেছে। ঠিক আছে।
ধরো হিন্দুস্তান শব্দটি আরব দেশীয় ঐতিহাসিক মিনহাজ ই সিরাজ ত্রয়োদশ শতকে পার্সিয়ান ভাষায় এটি ব্যবহার করতেন। কে? মিনহাজ ই সিরাজ হিন্দুস্তান শব্দটি ব্যবহার করতেন কী ভাষায়? পার্সিয়ান ভাষায়। তিনি হিন্দুস্তান বলতে বুঝিয়েছেন পাঞ্জাব, হরিয়ানা, গঙ্গা যমুনার মধ্যবর্তী অঞ্চলকে। তো মিনহাজ ই সিরাজের মধ্যে হিন্দুস্তান বলতে কি? পাঞ্জাব, হরিয়ানা আর গঙ্গা যমুনার মধ্যবর্তী অঞ্চল। আবার বর্তমানে ইন্ডিয়া শব্দটি দ্বারা আমরা বর্তমান ভারত জাতি রাষ্ট্রকেই বুঝি। মিনহাজ দিল্লির সুলতানি শাসনাধীন অঞ্চলকেই হিন্দুস্তান বলে চিহ্নিত করেছিলেন। ঠিক আছে, মনে রাখবে লাইনগুলা। আবার ষোড়শ শতকে বাবর হিন্দুস্তান শব্দের দ্বারা বোঝাতে চেয়েছেন এই উপমহাদেশের ভূগোল, জনপ্রাণী এবং তাদের সংস্কৃতকে। ঠিক আছে, আবার আরও 200 বছর আগে চতুর্দশ শতকে উর্দু কবি আমির খসরু, যিনি ভারতের তুতা পাখি নামে পরিচিত ছিলেন, ভারতবর্ষ সম্পর্কে তিনি হিন্দু কথাটি ব্যবহার করেন। ঠিক আছে, তো ভারতের তুতা পাখি নামে কে পরিচিত ছিলেন? আমির খসরু। ঠিক আছে, কিন্তু ইন্ডিয়া শব্দটি দ্বারা সারা ভারতের সারা ভারতের ভৌগোলিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক মানচিত্রকে যতটা ব্যাপকভাবে বোঝানো যায় হিন্দুস্তান শব্দটা ততটা ব্যাপকতা নেই। ঠিক আছে, পরিভাষা প্রয়োগে ঐতিহাসিকরা বর্তমানে অনেক সচেতন, কারণ এর দ্বারা অতীতের অনেক কিছুকে বোঝানো হয়। যেমন ধরো বিদেশি শব্দটি, যাকে আমরা ইংরেজিতে বলি কি? ফরেনার। বাস্তবে এই শব্দটির দ্বারা বোঝানো হয় এমন ব্যক্তিকে যিনি ভারতীয় নন। আবার মধ্যযুগে এই বিদেশি বা ফরেনার শব্দটি দ্বারা বোঝানো হতো যে কোনো আগন্তুককে যিনি সাংস্কৃতিক দিক থেকে ওই সমাজের সদস্য নয়। হিন্দিতে এইরকম ব্যক্তিকে বলা হতো পরদেশি, আর পার্সিয়ান ভাষায় কী বলা হতো? আজনবী। তো এটা ভালো করে মনে রাখবে যে ফরেনারকে পার্সিয়ান ভাষায় কী বলতো আর হিন্দি ভাষায় কী বলতো। ঐতিহাসিক এবং তাদের উপাদানসমূহ। ইতিহাস রচনায় ঐতিহাসিকগণ বিভিন্ন সময়ে প্রাপ্ত ঐতিহাসিক উপাদানসমূহের ব্যবহার করেছেন। মানে যারা ঐতিহাসিকগণ আছে, তো ইতিহাসের থেকে তারা কীভাবে ইতিহাস জানে একমাত্র বিভিন্ন উপাদানের মাধ্যমে। অর্থাৎ ঐতিহাসিক গবেষণায় এই সকল উপাদানের যথেষ্ট গুরুত্ব রয়েছে। ষষ্ঠ শ্রেণীতে তোমরা প্রাচীন ভারতের ইতিহাস, যেমন দেখো এই ইতিহাসের উপাদানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হলো কি? মুদ্রা। ঠিক আছে, একটা কি? মুদ্রা। ঠিক আছে, মুদ্রা। তারপর কি আছে? তারপর এখানে আছে এই তোমাদের আসবাবপত্র। পুরাণ আসবাবপত্র হলো একটা ঐতিহাসিক চিহ্ন, যার মাধ্যমে ইতিহাসগণ কী করে খুব ইজিলিভাবে ইতিহাস সম্পর্কে জানতে পারে। ঠিক আছে, তারপর এখানে কী লিখছে? যেমন মৌর্য যুগ, গুপ্ত যুগ বা পরবর্তী রাজাদের সম্পর্কে জেনেছ। বর্তমানে সপ্তম শ্রেণীতে তোমরা পরবর্তী কয়েক হাজার বছরের ইতিহাস, মোটামুটি 700 থেকে 1750 খ্রিস্টাব্দ পর্যন্ত পড়বে। তার মধ্যে কি থাকবে জানতে পারো? তার মধ্যে থাকবে দিল্লির সুলতানি, এই একটা থাকবে। তো খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, আমি এই চ্যাপ্টারটা খুব মনোযোগ সহকারে তোমাদের বুঝিয়ে দেব। ঠিক আছে, তো হয়তোবা তোমাদের এই বই থেকে বোঝাবো না, কারণ দিল্লির সুলতানি এই বইয়ে খুব সুন্দর নেই। তো দিল্লির সুলতানি আমি তোমাদেরকে একটা PDF বানিয়ে দেবো, এখান থেকে তোমরা খুব ইজিলি বুঝতে পারবে। তোমরা লক্ষ্য করবে এই সময়ে ইতিহাস রচনা ঐতিহাসিকগণ ধারাবাহিকভাবে ইতিহাসের বিভিন্ন উপাদান সম্পর্কে সাহায্য নিয়েছে। এই সকল উপাদানের মধ্যে রয়েছে মুদ্রা। দেখো আমি একটু আগে বলেছিলাম মুদ্রা। ঠিক আছে, মুদ্রা, লিপি, স্থাপত্য শিল্প এবং বিভিন্ন লিখিত উপাদানসমূহ। তো যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে যে ইতিহাসের উপাদানের মধ্যে কী কী পড়ে? মুদ্রা, লিপি, স্থাপত্য শিল্প এবং বিভিন্ন লিখিত উপাদানসমূহ। তবে প্রাচীন যুগের তুলনায় এই সময়ে প্রাপ্ত লিখিত উপাদান পরিমাণ অনেক বেশি, অর্থাৎ লিখিত উপাদান অন্যান্য উপাদানের স্থান দখল করে নিয়েছে এই যুগে। পর্যাপ্ত প্রাপ্তির কারণে এই সময় কাগজের ব্যবহার বহুগুণ বেড়ে যায়। তো ওই সময় থেকেই কাগজের ব্যবহার বেড়ে যায়। সাহিত্য, শাসক শ্রেণীর কালক্রমিক ইতিহাস, তারপর চিঠিপত্র, সাধু সন্তদের বাণী, আবেদনপত্রাদি, বিচার সংক্রান্ত দলিলপত্রাদি, বৈদেশিক পর্যটকদের বিবরণী ইত্যাদি ব্যাপক হারে লেখার জন্য কাগজের ব্যবহার শুরু হয়ে যায়। ঠিক আছে, এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। শাসক শ্রেণী, ধনাঢ্য ব্যক্তিবর্গ, মঠ, মন্দির ইত্যাদি প্রাচীনকালে পাণ্ডুলিপিসমূহ সংগ্রহ করে রাখত। তো পাণ্ডুলিপি কারা সংগ্রহ করে রাখত? শাসক শ্রেণী, যেমন রাজা, ধনাঢ্য ব্যক্তিবর্গ,
ঠিক আছে, যারা মঠে থাকতো, যারা মন দিয়ে থাকতো, তারা কী করতো, পাণ্ডুলিপি সংগ্রহ করে রাখতো। এইসব পাণ্ডুলিপি সমূহ সংগ্রহ করে রাখা হতো পাঠাগারে বা মাহাফেজ খানায়। তো পাণ্ডুলিপি কোথায় সংগ্রহ করা হতো? লাইব্রেরিতে বা মাহাফেজ খানায়। ঠিক আছে, আমরা যেটাকে লাইব্রেরি বলি এটাকে পাঠাগার বলা হয়, আর এটা কী আছে, মাহাফেজ খানায়। এইসব পাণ্ডুলিপি এবং নথিপত্র ইতিহাস রচনায় ঐতিহাসিকদের বিস্তৃত তথ্য সরবরাহ করে। কি এইসব পাণ্ডুলিপি ইতিহাস রচনায় ঐতিহাসিকদের কি করে, একটা তথ্য দিতে সাহায্য করে। কিন্তু এই সমস্ত নথিপত্র ইতিহাস রচনার কাজে ব্যবহার করা অত সহজ নয়, কারণ অনেক সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ এইগুলা অনেক পুরানো থাকে। তো দেখবে যদি একটা পুরান জিনিসকে তোমরা বের করো, হয়তো নষ্ট হয়ে যাবে বা ভেঙে যাবে বা গুরু গুরু হয়ে যাবে। যেহেতু এগুলা পাণ্ডুলিপি ছিল, নিশ্চয়ই এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই এগুলা মানে ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হয়। এই যুগে কোনো ছাপাখানা ছিল না বলে পাণ্ডুলিপিগুলি হাতে লিখে কপি করে রাখা হতো। যেমন তুমি আমার কোনো বন্ধুর বাড়ির কাগজের খাতা থেকে কপি করলে, এতে তোমার কী অভিজ্ঞতা হলো? কাগজটি বা কাজটি এতই সহজ। আবার অনেক সময় দেখা যায় যে বন্ধুর হাতে লেখা পড়তে অসুবিধা হয়, তখন অনুমান করতে বাধ্য হও। এতে বন্ধুর লেখার সঙ্গে তোমার কপি করার লেখার মধ্যে পার্থক্য তৈরি হয়। পাণ্ডুলিপি কপি করা কাজটা কি প্রায় একই রকম কি। সুতরাং প্রাক মুদ্রণ যুগের লিপিকারগণ প্রয়োজন মতো শব্দ বা বাক্য একটু আধটু পরিবর্তন করতেন। এইভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে এই সকল ছোটোখাটো পরিবর্তনগুলি মূল পাণ্ডুলিপির সঙ্গে বিরাট পার্থক্য গড়ে তুলত। মানে দেখো, আগে তো কোনো ছাপাখানা ছিল না, মানে প্রিন্টিং মেশিন ছিল না, সবাই হাতে হাতে লিখতো। যদি লিখতো কেউ এই কথা যদি লিখতো, ঠিক আছে, আমি যদি লিখতাম, আমি যদি এইভাবে লিখি, তোমরা কি বুঝবে? দেখো এইভাবে লিখলাম, কেউ কি বুঝবে না। তো এইভাবে লিখলে কেউ বুঝবে। আর আমি এটা কী লিখেছি, কী বোঝাই, এটা লিখছে কিন্তু কী বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে ক্যাঠ। তো এইভাবে যখন আমার কপি থেকে অন্য কেউ কপি করবে, সেটা ক্যাঠই লিখবে। তো ক্যাঠ লিখলে পরবর্তীতে কি হবে, আমি লিখেছিলাম কেউ, হয়ে গেল ক্যাঠ। তো আমার যে লেখাটা আছে এই লেখার সাথে এই লেখাটার পার্থক্য হয়ে যাবে, এই কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, এটি ছিল একটি বিরাট সমস্যা, কারণ পরবর্তীকালে প্রকৃত লেখকের লেখা পাণ্ডুলিপি সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে। তাই আজ আমরা লিপিকারদের পাণ্ডুলিপির উপর নির্ভর করি। ফলে ঐতিহাসিকদের একই সাহিত্যের বিভিন্ন সংস্করণে পাণ্ডুলিপি পড়ে অনুমান করে নিতে হয় প্রকৃত রচনা কী ছিল। ঠিক আছে, তো নতুন সামাজিক এবং রাজনৈতিক গোষ্ঠী 700 থেকে 1750 খ্রিস্টাব্দের মধ্যবর্তী প্রায় 1 সহস্রাধিক বছরের ইতিহাস রচনা ছিল ঐতিহাসিকদের কাছে একটি বিরাট চ্যালেঞ্জের। কারণ এই সময়কার সংগঠিত ঐতিহাসিক ঘটনাবলী পরিবর্তন হয়েছিল বৈচিত্র্যপূর্ণভাবে। এই যুগে বিভিন্ন মুহূর্তে নতুন প্রযুক্তিগত পরিবর্তন ঘটতে থাকে। এর মধ্যে অন্যতম হলো জমিতে জল সেচের জন্য পার্সিয়ান চক্র, কাপড় বোনার চক্র, যুদ্ধের আগ্নেয়াস্ত্র ইত্যাদি। এই উপমহাদেশে খাদ্য এবং পানীয় ক্ষেত্র হলেও নতুন সংযোজন, যেমন আলু, দানাশস্য, লঙ্কা, চা, কফি ইত্যাদি। মনে রাখবে, প্রযুক্তিবিদ্যা থেকে খাদ্যশস্য সব কিছুতেই যে পরিবর্তন ঘটেছে সবই হলো মানুষের উন্নত চিন্তার ফল। ঠিক আছে, তো ওই সময়ও কী হয়েছে, ওই সময় থেকে প্রযুক্তি শুরু হয়েছে, যার জন্য কি হয়েছে, এটা পার্সিয়ান চক্র তৈরি হয়েছে। তারপর কাপড় মানে টেক্সের জন্য পার্সিয়ান চক্র, জল সেচের জন্য, তারপর কাপড় বোনার চক্র হয়েছে, যুদ্ধের আগ্নেয়াস্ত্র তৈরি হয়েছে, অনেক কিছু তখন হয়েছে। ঠিক আছে, এই দেখো পার্সিয়ান জল তোলার বা জল সেচের চক্র। ঠিক আছে, এই যুগে মানুষের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক জীবনে বিরাট পরিবর্তন সাধিত হয়। এই যুগটি গতিশীল যুগও ছিল বটে। কী ছিল? গতিশীল যুগও ছিল বটে। দলে দলে মানুষ সুযোগ সুবিধার সন্ধানে স্থান থেকে স্থানান্তর ঘুরে বেড়াতো। সম্পদে প্রাচুর্যময় ছিল এই উপমহাদেশে। নিজেদেরকে বিত্তশালী করবার সমস্ত সুযোগই ছিল এই যুগে। ঠিক আছে, রাজপুতরা এই সময় একটি গুরুত্বপূর্ণ জাতিরূপে আত্মপ্রকাশ করছিল। রাজপুতরা এখানে এই সময়ে রাজপুতরা একটা গুরুত্বপূর্ণ জাতিরূপে আত্মপ্রকাশ করছিল। কেনা রাজপুতরা মানে রাজার ছেলেরা। রাজপুত শব্দটি এসেছে রাজনপুত্র থেকে, যার অর্থ হলো কোনো শাসকের সন্তান। মনে রাখবে, 8ম থেকে 14দশ শতক পর্যন্ত সময়টি ছিল যুদ্ধরত কয়েকটি গোষ্ঠী বা দলের প্রাধান্য যুগ, আর এরা নিজেদেরকে ক্ষত্রিয় বলে দাবি করত। ওকে, কী বলা হয়েছে, 8ম থেকে 14দশ শতক পর্যন্ত সময়টা কী ছিল, যুদ্ধরত কয়েকটি গোষ্ঠী বা দলের প্রাধান্য যুগ ছিল, আর এরা নিজেদের কী বলে মনে করত, ক্ষত্রিয় বলে মনে করত।
এই অভিযানটি শুধুমাত্র যে কী হয়েছে, শাসক শ্রেণী বা কোনো উপজাতীয় দলপতিরই ব্যবহার করত এমনটি নয়, আর রাজাদের অধীনে কর্মরত সেনাপতি এবং সৈনিকগণও ব্যবহার করত। রাজপুত্রের অসীম সাহসিকতা, বীরত্ব, শৌর্য ইত্যাদি সম্পর্কে কবি সাহিত্যিকরা অনেক কাব্য ও বীরগাথা রচনা করেন। অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে যেমন মারাঠা, শিখ, জাট, ওহুম ইত্যাদিও এই সময় যথেষ্ট পরিমাণ রাজনৈতিক গুরুত্ব অর্জন করেছিল। এছাড়া কায়স্থ নামে একটি শ্রেণী, যারা রাজ দরবারে পেশাদার লেখক বা সচিবের কাজ করত, এরা খুবই প্রতিপত্তিশালী হয়ে ওঠে। ঠিক আছে, এই কায়স্থ, তো একটা ইন্টারেস্টিং জিনিস হলো, আমিও কায়স্থ, মানে আমার যে পূর্ব যারা ছিল, আমার যে পূর্ব বংশধর ছিল, তারা কী ছিল, রাজ দরবারে পেশাদার লেখক বা সচিব রাজ করত, এরা খুবই প্রতিপত্তিশালী হয়ে ওঠে। বাহ, খুবই ইন্টারেস্টিং জিনিস, একটা মজা লাগলো এখন পরে। জঙ্গল পরিষ্কার করে কৃষিকাজের অগ্রগতি ঘটাবার প্রক্রিয়া চলতে থাকে এই সমগ্র যুগ ধরে। এতে কোনো কোনো জনগোষ্ঠী পুরনো বাসস্থান পরিবর্তন করে নতুন বনাঞ্চলে গিয়ে বাসস্থান গড়ে তুলত, আবার অনেকেই পুরনো বাসস্থান থেকে স্থায়ীভাবে কৃষিকাজ বা চাষবাস করে কৃষকে পরিণত হয়। এই নতুন কৃষক শ্রেণী ক্রমে আঞ্চলিক বাজারসমূহ, মঠ, মন্দির প্রভৃতি স্থানে নিজেদের প্রাধান্য বিস্তার করে। সমাজ ক্রমে জটিল হতে থাকে, বিভিন্ন পেশাজীবী মানুষের আবির্ভাব ঘটে। এরা স্থানীয় জমিদার বা শাসক শ্রেণীকে নগদ অর্থ বা ফসলের মাধ্যমে কর প্রদান করত। ফলে কৃষক সমাজের মধ্যে অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে বিরাট পরিবর্তন সংঘটিত হয়। কৃষিকাজের পাশাপাশি অনেকে কী করত, পশুপালন করত বা বিভিন্ন ধরনের শিল্পকর্মে দক্ষতা অর্জন করত। এইভাবে পেশাগত শ্রেণীভুক্তকরণ থেকেই জাতি এবং নিম্নজাতির আবির্ভাব ঘটে। তখন জাতিগত পদ মর্যাদা স্থায়ী ছিল না। ঠিক আছে, মনে রাখবে, মানে তখনকার সময় কিন্তু বেসিক্যালি এই কাজের উপর ডিপেন্ড করে জাতি উপজাতি, মানে সে উচ্চ জাতি, সে নিচু জাতি, এরকমভাবে একটা জাতির আবির্ভাব ঘটে। ঠিক আছে, তো এটা কি ছিল না, এটা ছিল না একটা স্থায়ী ছিল না। ঠিক আছে, এটা একটা স্থায়ী ছিল না। কোনো জাতির রাজনৈতিক ক্ষমতা, প্রতিপত্তি, সম্পদের উপর কর্তৃত্ব ইত্যাদির দ্বারা জাতিগত পদমর্যাদা কী হতো, পরিবর্তিত হতো। স্থান কাল ভেদেও জাতিগত পদমর্যাদা স্থিরকৃত হতো। ঠিক আছে, তো কী হতো, স্থান কাল ভেদেও জাতিগত মর্যাদা স্থিরকৃত হতো। জাতিগোষ্ঠীগুলি নিজেদের নিয়ন্ত্রণ করবার জন্য আইন কানুন রচনা করত। এই সকল আইন কানুন বলবৎ করার জন্য জাতি পঞ্চায়েত গঠন করা হতো। গ্রামবাসীদের পঞ্চায়েতের আইন মেনে চলে, মানে গ্রামবাসীরা কী করতো, পঞ্চায়েতের আইন মেনে চলতো। ঠিক আছে, কোনো কোনো গ্রামে আবার গ্রাম্য দলপতির শাসন করতেন। প্রকৃতপক্ষে এই সকল গ্রামগুলি ছিল রাষ্ট্রের ক্ষুদ্র ইউনিট মাত্র। ঠিক আছে, অঞ্চল ও সাম্রাজ্য, অনেক ছোট ছোট অঞ্চল বা প্রদেশ নিয়ে চুল, তুগলক বা মুঘলরা বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। কারা কারা, এখানে চুল আছে, তুগলক আছে, আর আছে কে, মুঘলরা। কী করেছে, এটা বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। এটি সংস্কৃত প্রশস্তিতে বর্ণনা করা হয়েছে যে সুলতান গিয়াসউদ্দিন বলবন 1266 থেকে 1287 পূর্বে বঙ্গদেশে, পশ্চিমে আফগানিস্তানের গজনি এবং দক্ষিণে ভারত সমূহ এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। কে, গিয়াসউদ্দিন বলবন। মনে রাখবে, গৌড়, অন্ধ্র, কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট ইত্যাদি অঞ্চলের শাসকগণ তার সেনাবাহিনীর নিকট আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। ঠিক আছে, 3 নং মানচিত্রে মোহাম্মদ তুগলকের শাসনাধীন বিভিন্ন প্রদেশসমূহ দেখানো হয়েছে। মিশরীয় সূত্র অনুযায়ী অবশ্য অনেক ঐতিহাসিক এই সকল যুদ্ধ বিজয় কাহিনীকে অতিরঞ্জন বলে মনে করেন। ঐতিহাসিকরা শাসকদের এই সকল বিজয় সংক্রান্ত কাহিনী প্রচারের উদ্দেশ্য সম্পর্কেও অনুসন্ধান করে থাকেন। ঠিক আছে, এখন চলো দেখি 3 নং মানচিত্র কোথায় আছে। এই দেখো 3 নং মানচিত্র। 3 নং মানচিত্র মোহাম্মদ তুগলকের শাসনাধীন বিভিন্ন প্রদেশসমূহ দেখানো হয়েছে। মানে মোহাম্মদ বিন তুগলক দেখো কোন কোন রাজ্য শাসন করেছিল। ঠিক আছে, দেখেছো, লাহোর, দিল্লি, গুজরাট, বিহার, মালাবার। তারপর আছে কি এখানে, ভাষা ও অঞ্চল। 1318 খ্রিস্টাব্দে আমির খসরু বিভিন্ন আঞ্চলিক ভাষার অস্তিত্ব লক্ষ্য করেছেন। যেমন কি কি দেখেছেন, সিন্ধি, লাহুরিক, তারপরে কাশ্মীরি, দার সমুদ্রী, তেলেঙ্গানা, গুজারি, মাকারি, গৌড়ি, আধুয়াই, আওয়াদি, তারপরে হিন্দাই,
তো এই সকল যে ভাষাগুলো আছে কোথায় কোথায় আছে, মানে কোন কোন রাজ্যে ছিল বা কোথায় ছিল, এগুলা মুখস্থ করা কিন্তু খুবই দরকার। ঠিক আছে, এগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আমি প্রশ্ন নিয়ে আসছি। তো আমির খসরু দেখিয়েছেন যে এই সকল আঞ্চলিক ভাষার পাশাপাশি সংস্কৃত নামে একটি ভাষা ছিল যার কোনো আঞ্চলিক সীমাবদ্ধতা ছিল না। এই ভাষাটি ছিল প্রাচীন এবং ব্রাহ্মণ্য শ্রেণীর ছাড়া সাধারণ মানুষ এই ভাষা বুঝতেন না। 700 খ্রিস্টাব্দ নাগাদ প্রতি অঞ্চলেরই নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা, নিজস্ব ভাষা এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এগুলি অবশ্য বিশেষ বিশেষ বংশের রাজত্বকালের সঙ্গে যুক্ত ছিল। এই আঞ্চলিক শাসকদের মধ্যে আবার দ্বন্দ্ব লেগেই থাকতো। আঞ্চলিক শাসকদের মধ্যে ছিল চুল, খলজি, তুগলক এবং মুঘলরা আঞ্চলিক বৈচিত্র্য নিয়ে বিভিন্ন ধরনের বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। অবশ্য এদের সকলের শাসনকাল দীর্ঘস্থায়ী হয়নি। মুঘল সাম্রাজ্যের পতনের পর পুনরায় বেশ কিছু নতুন আঞ্চলিক শক্তির উত্থান ঘটে। মুঘল সাম্রাজ্যের অধীনে থাকার সময় এই সকল অঞ্চলসমূহ তাদের পূর্বাকার আঞ্চলিক বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছে। সাম্রাজ্যিক শাসনের অনেক পুরনো বৈশিষ্ট্য তাদের মধ্যে রয়ে গেছে। পুরাতন এবং নতুন ধর্ম। সহস্র বছরের ধর্মীয় জীবনের ইতিহাসও নতুন ধারার আবির্ভাব লক্ষ্য করা যায়। মানুষের ধর্মবিশ্বাস ব্যক্তিগত হলেও এর একটি সমষ্টিগত রূপ আছে। ধর্মীয় বিশ্বাস বা আত্মার ভৌতিক রূপের প্রতি বিশ্বাস যাই হোক, সব কিছুর পেছনে বিশেষ সামাজিক গোষ্ঠী, সম্প্রদায় ইত্যাদির সঙ্গে মানুষের আর্থিক বা অর্থ সামাজিক অবস্থার পরিপূরক সম্পর্কে রয়েছে। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের বিশ্বাস পরিবর্তনের ভিত্তি। এই সময় হিন্দু ধর্মের বিরাট পরিবর্তন সাধিত হয়। এই পরিবর্তনের মধ্যে রয়েছে নতুন দেবদেবীর পূজা অর্চনার সংযোজন, রাজা এবং সামন্ত প্রভুদের দ্বারা মন্দির নির্মাণ। ঠিক আছে, এই সময় ব্রাহ্মণ পুরোহিতগণ সমাজের প্রভাবশালী শ্রেণীতে পরিণত হয়। সংস্কৃত ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন ব্রাহ্মণ শ্রেণী সমাজে শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত হন। নতুন ক্ষমতাপ্রাপ্ত শাসক শ্রেণী পৃষ্ঠপোষকতা ব্রাহ্মণদের ক্ষমতা ও প্রতিপত্তিকে সমাজে সুদৃঢ় করে। এই সময়কার অপর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কি? ভক্তিবাদের আবির্ভাব। এই সময় ভক্তিবাদের আবির্ভাব ঘটেছে। ভক্তিবাদের মূল বৈশিষ্ট্য ছিল নিজ নিজ আরাধ্য দেবদেবীর প্রতি অগাধ ভক্তির মাধ্যমে কৃপা লাভ করা। এই পদ্ধতিতে আরাধ্য দেবতার কৃপা লাভে ব্রাহ্মণ বা পুরোহিতদের সাহায্যের কোনো প্রয়োজন নেই, অর্থাৎ ভক্তিতেই মুক্তি। ঠিক আছে, এই উপমহাদেশের সময় ইসলাম নামে অপর একটি ধর্মের আবির্ভাব ঘটে। খ্রিস্টীয় 7ম শতকে আরব দেশীয় বণিক সম্প্রদায় এবং অভিবাসীগণ এই দেশে পবিত্র কুরআনের বাণী প্রচার করেন। মুসলিমরা কুরআনকে পবিত্র ধর্মগ্রন্থ মনে করেন এবং আল্লাহর অভ্রান্ত বাণী বলে বিবেচনা করেন। এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরা বিশ্বাস করেন যে আল্লাহ এক এবং অভিন্ন, তিনি সর্বশক্তিমান। যারা তার প্রতি বিশ্বাসী এবং অনুগামী হন, তিনি তাদের প্রতি পরম ভালোবাসা, করুণা, কৃপা বর্ষণ করেন। অনেক শাসকরাই ইসলামের পৃষ্ঠপোষক ছিলেন। হিন্দু ধর্মের নেই, ইসলাম ধর্মেও আল্লাহর কৃপাবানের নানা পথের নির্দেশ দেওয়া হয়েছে। শিয়া সম্প্রদায়ের মুসলমানরা বিশ্বাস করতেন যে হজরত মুহাম্মদের জামাতা আলীই হলেন ইসলাম ধর্মের একমাত্র বৈধ পথপ্রদর্শক। মাস্ট বি এই লাইনটা মুখস্থ করবে। আবার সুন্নি সম্প্রদায়ের মুসলমানরা বিশ্বাস করতেন যে ইসলামের একমাত্র ন্যায়সংহত ও উত্তরাধিকার হলেন খলিফা এবং তাদের বংশধর। ঠিক আছে, কে? খলিফা। ইসলাম ধর্মের একমাত্র ন্যায়সংগত উত্তরাধিকার হলেন উত্তরাধিকারী কে হলেন? খলিফা। ঠিক আছে, এছাড়াও ইসলামে আরও কয়েকটি মতবাদ রয়েছে যেগুলির মধ্যে লক্ষ্য করা যায়, যেমন হানিফা ও সাফি। এই দুটি ভারতে বর্তমান রয়েছে। ধর্মতত্ত্ব এবং ধারাবাহিক আধ্যাত্মিকতা। সময় এবং ঐতিহাসিক যুগ নিয়ে ভাবনা। ঐতিহাসিকগণ সময়কে শুধুমাত্র ঘড়ি বা ক্যালেন্ডারের মানদণ্ডে অতিক্রান্ত ঘন্টা, দিন বা বছর হিসেবে দেখেন না। মানব সভ্যতার অগ্রগতি, ক্রমবিবর্তন ধারাকে ঐতিহাসিকরা সময়ের মানদণ্ডে বিচার করেন। এক্ষেত্রে বিচার্যের মধ্যে চলে আসে মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পরিবর্তনসমূহ। মানুষের চিন্তা চেতনার রূপান্তরে কিংবা আদর্শ ভাবনায় নতুন দিক নির্দেশ, মূল্যবোধ ইত্যাদিকেও সময়ের মানদণ্ডে বিচার করতে হয়। যুগ বিভাজন ইতিহাস পাঠকে অনেক সহজ সাধ্য করেছে। এই বিভাজনের ফলে প্রতিটি যুগের বৈশিষ্ট্য সুস্পষ্টভাবে পাঠক সমাজে উপস্থাপিত হয়েছে। তো এখান থেকে তো আর এখানে ইম্পর্টেন্ট বলতে সবগুলো লাইন কোনো প্রয়োজন নেই। তো এই লাইনটা শুধু পড়বে যে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে এই ধরনের যুগ বিভাজনকে অনৈতিহাসিক এবং অবৈজ্ঞানিক বলে ধারণা করা হয়। তারপর
হ্যাঁ, ঐতিহাসিকরা ভারতের ইতিহাসকে, ঠিক আছে, ঐতিহাসিকরা ভারতের ইতিহাসকে বর্তমানে প্রাচীন, মধ্য এবং আধুনিক এই 3টি যুগে বিভক্ত করেছেন। এই লাইনটা পড়লে হবে। আর এখানে হ্যাঁ, আর এই লাইনটা পড়বে যে সর্বোপরি বাদ দিবে যে মধ্যযুগের সঙ্গে অনেক ক্ষেত্রেই আধুনিক যুগের তুলনা করা হয়েছে, ঠিক আছে। আধুনিকতার অর্থ হলো পার্থিব অগ্রগতি এবং মেধাশক্তির ক্রমোন্নতি। ওকে, তারপর এখানে আর নেই, তো এইটুকু পড়লেই হবে। তো আজকে আমি তোমাদের সামনে যে ক্লাস 7-এর প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করলাম, তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের জন্য এরকম করে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এরকমভাবে সবগুলো অধ্যায় ক্লিয়ার করে দেবো। তারপর আমি প্রত্যেকটা অধ্যায় থেকে এমসিকিউ, বড় প্রশ্ন একটা ভিডিও বানাবো। তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি যে দেখেছো সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ।